নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে হবে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের উপর লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা এই ভিডিওতে। এটা তোমাদের ক্লাস 7-এর উপর লার্নিং ডিজাইন। আর এর আগে আমি 8টা লার্নিং ডিজাইন আপলোড করেছি ফিজিক্যাল সায়েন্সের উপর। তোমরা যারা এখনও দেখোনি ভিডিওগুলো, প্লেলিস্ট চেক করলে অবশ্যই সব কটা ভিডিও পরপর তোমরা ওখানে পেয়ে যাবে। চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখো, এর একক কি বলা হয়েছে? পরমাণুর গঠন, অণু ও রাসায়নিক বিক্রিয়া। উপ-একক আছে। প্রথম উপ-একক চিহ্ন, সংকেত, যোজ্যতা। দ্বিতীয় উপ-একক রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। তৃতীয় উপ-একক রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। আর আজকের পাঠ কি? চিহ্ন, সংকেত ও যোজ্যতা। প্রথম পয়েন্টে বলা হয়েছে শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা সমর্থ হবে স্মরণ করার থেকে কী জিনিস জানতে পারবে? যে শিক্ষার্থীরা বিভিন্ন মৌলের চিহ্নগুলো স্মরণ করে বলতে পারবে। এটি তথ্যগত জ্ঞানের মধ্যে পড়ে। তারপরে বলা হয়েছে যে সকল মৌলের চিহ্নগুলো তাদের ল্যাটিন নামক অনুসারে হয়েছে সেই নামগুলো স্মরণ করে বলতে পারবে। এটি তথ্যগত জ্ঞানের মধ্যে পড়ে। এরপরে বলা হয়েছে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংকেত ও যোজ্যতা স্মরণ করে বিবৃত করতে পারবে। এটিও তথ্যগত জ্ঞানের মধ্যে পড়ে। স্মরণের পরবর্তী পয়েন্ট হলো অনুধাবন করা। অনুধাবন করার মধ্যে কিছু শিক্ষার্থীরা মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসে মৌলের যোজ্যতা নির্ধারণের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করে বলতে পারবে। তারপরে বলা হয়েছে যোজ্যতার ধারণার মাধ্যমে সরল অণুগুলোর সংকেত লিখতে সমর্থ হবে। এটি পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। এর পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ করা। প্রয়োগের মধ্যে কী হয়েছে? শিক্ষার্থীরা মৌলের যোজ্যতা নির্ণয় করার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ধারণা প্রয়োগ করতে পারবে। এটি ধারণাগত জ্ঞানের মধ্যে পড়ে। ক্যাটায়ন, অ্যানায়ন ও যোজ্যতার ধারণার ভিত্তিতে অজৈব যৌগের সংকেত লিখতে সমর্থ হবে। এটি পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। এর পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণ করা। দেখো, বিশ্লেষণ থেকে কী জিনিস জানতে পারবে? মৌলের পরমাণুর যোজ্যতা ও তাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে বলতে পারবে। তারপরে আছে যে পরবর্তী পয়েন্ট মূল্যায়ন করা। মূল্যায়নে বলা হয়েছে যে প্রত্যেক মৌলের পরমাণু একটি করে নির্দিষ্ট চিহ্ন হওয়ার কারণ বিচার করে বুঝতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো সৃজন করা। শিক্ষার্থীরা ভাবনা, মৌলগুলোর নাম, ল্যাটিন নাম, যোজ্যতা ও চিহ্ন সংক্রান্ত চার্ট প্রস্তুত করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হয়েছে শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা। বর্তমান পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক মহাশয় নিম্নলিখিত প্রশ্নগুলো করবেন। এ, মৌলিক পদার্থ কী? বি, যৌগিক পদার্থ কাকে বলে? সি, পরমাণু কাকে বলে? এরপরে আছে ডি, অণু কাকে বলে? ই, কতগুলো জানা মৌলের নাম বলো, তাদের চিহ্ন জানো কি? এফ, একটি যৌগের নাম বলো। এফ এর পরে হচ্ছে পরবর্তী জি, তোমরা কি ইলেকট্রন, প্রোটন ও নিউটনের কথা শুনেছ? এর পরবর্তী পয়েন্ট হলো শিখন সহায়ক উপকরণ নির্বাচন এবং প্রস্তুতিকরণ। দেখো, পড়ানোর ক্ষেত্রে আমাদের কিছু শিখন সহায়ক উপকরণের প্রয়োজন হয়। সবার প্রথম যেটা প্রয়োজন হয় সেটা হলো পাঠ্যপুস্তক, অর্থাৎ আমরা যে বইটি পড়াচ্ছি সেই বইটি কোন রাইটারে সেটা তোমরা অবশ্যই এখানে লিখে নেবে কোন রাইটারে। আচ্ছা, এছাড়াও যদি পাঠ্যপুস্তকের সঙ্গে কোনো সহকারী পাঠ্যপুস্তক ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেটার নামও লিখে নিতে হবে, সহকারী পাঠ্যপুস্তকের। আর শিখন সহায়ক উপকরণের মধ্যে আরও একটু কিছু বিশেষ উপকরণ থাকে, যেমন চার্ট, তারপরে কিছু জানা মৌলের নাম ও চিহ্নযুক্ত চার্ট, অর্থাৎ কিছু মৌলের নাম লেখা হলো এবং তাদের চিহ্নগুলো দেখানো হলো। এরপরে আছে ব্ল্যাকবোর্ড। শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্নগুলো বিশ্লেষণ করতে ও মৌলের যৌগের চিহ্ন ও সংকেত লেখার জন্য ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে কী বলা হয়েছে? বাঁদিকে শিখন ক্ষেত্র আর ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। দেখো, শিখন ক্ষেত্রের মধ্যে চিহ্ন কী বলা হয়েছে? যে শিক্ষক মহাশয় মৌলের ইংলিশ নেম, ল্যাটিন নেম, নেম অফ ডিসকভার, তারপরে প্লেস অফ ডিসকভারির ভিত্তিতে চার্টের মাধ্যমে বিভিন্ন মৌলের চিহ্নগুলো উপস্থাপন করবেন। 2 নম্বর পয়েন্ট হলো পরমাণুর সরল গঠন। শিক্ষার্থীরা পরমাণুর প্রাথমিক 3টি কণা ও তাদের চিহ্ন সম্পর্কে জানে। এর ভিত্তিতে সরল পরমাণুগুলো গঠন, চিহ্ন ও ইলেকট্রন সংখ্যা
ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করবে। তারপরে 3 নম্বর বলা হয়েছে পরমাণু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা ও যোজ্যতার সম্পর্ক, ক্যাটায়ন ও অ্যানায়নের ধারণা। শিক্ষক মহাশয়, চার্ট ও ব্ল্যাকবোর্ডের সাহায্যে একটি ধাতু ও একটি অধাতু তাদের থেকে ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি হওয়ার ঘটনা এবং ক্যাটায়ন ও অ্যানায়নের আধানের সঙ্গে মৌলের যোজ্যতার সম্পর্ক বর্ণনা করবেন। 4 নম্বর বলা হয়েছে মৌল ও মূলকের ক্যাটায়ন ও অ্যানায়ন এবং যৌগের সংকেত লেখার কৌশল। শিক্ষক মহাশয়, ক্যাটায়ন ও অ্যানায়নের সাহায্যে সংকেত লেখার কৌশলটি ব্যক্ত করবেন। যৌগের সংকেত লেখার সাধারণ নিয়মগুলো বর্ণনা করবেন। মৌলের যোজ্যতা ও চার্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখাবেন। শিক্ষার্থীদের বিভিন্ন অজৈব যৌগের সংকেত লিখতে উৎসাহিত করবেন। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নের নকশা। মূল্যায়নের নকশার মধ্যে কী বলা হয়েছে দেখো, নিচের কোনো মৌলের চিহ্ন তার ল্যাটিন নামের অধ্যক্ষর অনুসারে এসেছে। এ টিন, লিথিয়াম, বি সি বোরন, ডি অক্সিজেনের মধ্যে যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে 2 নম্বর 3টি মৌলের চিহ্ন লেখো যাদের চিহ্নের প্রথম অক্ষর হলো এন। 3 নম্বর বলা হয়েছে ধাতু ইলেকট্রন গ্রহণ করে, সত্য না মিথ্যা। 4 নম্বর সংকেত লেখো অ্যালুমিনিয়াম সালফেট। পরবর্তী পয়েন্ট হলো সংশোধনী পাঠের প্রয়োজনে শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের দুর্বলতার দিকগুলো নির্ণয় করে সংশোধনী পাঠের ব্যবস্থা করা হবে। কিছু সম্ভাব্য সাধারণ দুর্বলতার দিক হলো বলেছে মৌলের ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ ও যৌগের গঠনের দুর্বলতা। এই বিষয়টা সম্পর্কে শিক্ষার্থীদের ডাউট থাকলে সেটা তিনি আরেকবার বুঝিয়ে দেবেন। এই পর্যন্ত ছিল সম্পূর্ণ লার্নিং ডিজাইনটি। ভিডিওটি এখানেই শেষ করছি।